আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানব ইংরেজি গ্রামারের আরও একটি গুরুত্বপূর্ণ অংশ রাইট ফ্রম ভার্ব সম্পর্কে। তো আমরা গত দুটি ভিডিওতে জেনেছিলাম রাইট ফ্রম ভার্বের দুটি পার্ট। আজকের ভিডিওতে আমরা জানব রাইট ফ্রম ভার্বের তৃতীয় পার্ট, এবং এর পরের ভিডিওতে আমরা জানব রাইট ফ্রম ভার্বের প্র্যাকটিসগুলো সম্পর্কে। অর্থাৎ আজকের ভিডিওতে আমাদের রাইট ফ্রম ভার্বের যে ইজি রুলসগুলো সবগুলো রুলস ক্লিয়ার হয়ে যাবে বা শেষ হয়ে যাবে। এর পরের ভিডিওতে আমরা রাইট ফ্রম ভার্ব এই রুলসগুলো ব্যবহার করে কিভাবে প্র্যাকটিস করতে হয় সেগুলো দেখাবো। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করছি রাইট ফ্রম ভার্ব সম্পর্কে। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে 21 নম্বর রুলস বলা আছে ইনফিনিটিভ এবং জিরান্ড এর পরে ভার্ব সিঙ্গুলার হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি ইনফিনিটিভ হয় বা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় অথবা জিরান্ড হয় অর্থাৎ আইনযুক্ত ভার্ব হয়, তাহলে ওই সেন্টেন্সের ভার্ব সিঙ্গুলার হবে। আমরা দুটি উদাহরণ দেখি, তাহলে ধারণাটা আরেকটু ক্লিয়ার হবে। তো এখানে দেয়া আছে যেমন ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তো এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আছে ওয়াকিং অর্থাৎ আইনযুক্ত ভার্ব। তো আমরা আইনযুক্ত ভার্ব যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় তাহলে বলছিলাম ভার্ব সিঙ্গুলার হবে, সেই জন্য আমরা এখানে আর না বসিয়ে ইজ বসিয়েছি। এবং পরবর্তী উদাহরণে দেখতে পাচ্ছি টু এর ইজ হিউম্যান, অর্থাৎ মানুষ মাত্রই ভুল হয়। এই বাক্যের সাবজেক্ট যেহেতু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ইনফিনিটিভ, তাই আমরা এখানে এটারও এই বাক্যেরও ভার্ব সিঙ্গুলার বসিয়েছি অর্থাৎ ইজ বসিয়েছি। তো এ ছিল আমাদের আজকের ভিডিওর প্রথম রুলস অর্থাৎ রাইট ফ্রম ভার্বের 21 নম্বর রুলস। এরপরে আমরা জানবো 22 নম্বর রুলস সম্পর্কে। 22 নম্বর রুলসে বলা আছে যে কোনো সেন্টেন্সের অর্থাৎ সাবজেক্ট যদি কোনো সেন্টেন্সের যদি দুটি ভার্ব থাকে, কোনো সেন্টেন্সের যদি সাবজেক্ট অর নর অথবা আইদার অর বা নাইদার নর অথবা এই যে নট অনলি বাট অলসো থাকলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। কথাটা আমি আরেকটু ক্লিয়ার করে নেই। এখানে আমরা বলছি যে দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি অর দ্বারা অথবা নট দ্বারা বা আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো এগুলো দ্বারা যুক্ত থাকে, তাহলে এই দুইটা সাবজেক্টের মধ্য থেকে আমাদের এই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। তাহলে ইউর ব্রাদার, এই জন্য আমাদের এখানে হ্যাজ বসাতে হবে, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার তাই বাক্যের ভার্ব সিঙ্গুলার ফর্ম বসাতে হবে। তাই আমরা হ্যাভ না বসিয়ে হ্যাজ বসিয়েছি। ঠিক তেমনি যেমন আইদার রহিম অর করিম, এখানে আইদার রহিম নর করিম, এই নরের পরে অর্থাৎ দ্বিতীয় ভার্ব আছে করিম, এই জন্য আমরা এখানে ভার্ব সিঙ্গুলার অর্থাৎ ওয়াজ বসিয়েছি ওয়ার না বসিয়ে। তো এর পুরো বাক্যটার অর্থ ছিল যে আইদার রহিম নর করিম ওয়াজ দেয়ার, অর্থাৎ রহিম অথবা করিম কেউই সেখানে ছিল না। এটা ছিল আমাদের 22 নং রুলস। এরপরে আমরা জানবো 23 বা 23 নং রুলস। তো এই রুলসে বলা আছে যে কোনো সেন্টেন্সের দুটি সাবজেক্টকে অর্থাৎ কোনো সেন্টেন্সের দুটি সাবজেক্টকে উইথ, টুগেদার, উইথ অ্যান্ড নট, as well as, along with, in addition to, accompanied by ইত্যাদি দ্বারা যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। যেমন আমরা উদাহরণ দুটো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো। প্রথম উদাহরণে বলা ছিল হি as well as his brother is active। তো এখানে আমরা এই as well as থাকার কারণে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ এই যে হি অনুযায়ী ভার্ব বসিয়েছি, তাই যেহেতু প্রথম সাবজেক্টটা সিঙ্গুলার ছিল তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে।
তারপর আমরা আই লেখার পরে টুগেদার উইথ লিখে দ্যাম বসিয়েছি এবং ভার্ব হিসেবে ওয়াজ বসিয়েছি, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব বসিয়েছি, কারণ এই যে প্রথম সাবজেক্ট যেটা ছিল আই, এটা যেহেতু এখানে সিঙ্গুলার তাই ভার্বও সিঙ্গুলার হবে। তো আমরা এর আগের রুলসে অর্থাৎ 22 নং রুলসে বা জেনেছিলাম যে যদি ওই শব্দগুলো দ্বারা দুটি বাক্য যুক্ত থাকে তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, কিন্তু আমরা এই 23 নম্বর রুলসে বললাম যে এই শব্দগুলো যদি থাকে, এখানে যে শব্দগুলো দেয়া আছে বা এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। এই ছিল আমাদের রুলস 23। তারপরে আমরা জানবো 24 নম্বর রুলস সম্পর্কে। 24 নম্বর রুলস আমরা বলেছি রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হলে তার আগের নাউন অথবা প্রোনাউন অনুযায়ী ভার্ব বসে। আমরা এখানে প্রথম সেন্টেন্স দেখতে পাচ্ছি ইট ইজ আই, এরপর একটা রিলেটিভ প্রোনাউন আছে হু এম ইউর টিচার। তো এখানে রিলেটিভ প্রোনাউন ছিল এটার আগের শব্দ ছিল আই, তো আয়ের সাথে যেহেতু এম বসে এই জন্য আমরা এখানে ভার্ব এম বসিয়েছি। এখানে আমরা একটু কথা বলে রাখি যে রিলেটিভ প্রোনাউন কোনগুলো, এগুলো যদি না চিনি তাহলে এটার উত্তর হচ্ছে আমরা যে ডাব্লিউএস ওয়ার্ডগুলো চিনি, হুইচ, হোয়াট, হু, হোয়ার বা ডাব্লিউএস যে 9টা ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো এবং এর সাথে দ্যাট, দিস বা দুস এগুলো হতে পারে, অর্থাৎ যার সাহায্যে দুটি বাক্য যুক্ত করা হয় তাদেরকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আর এই রিলেটিভ প্রোনাউন যদি থাকে বা আমরা জানি ডব্লিউএস ওয়ার্ডগুলো যদি বাক্যের মাঝে থাকে তাহলে ওইটা হবে রিলেটিভ প্রোনাউন, এবং রিলেটিভ প্রোনাউন থাকলে তার আগের যেই ওয়ার্ড আছে বা নাউন থাকে ওই নাউন অনুযায়ী পরের ভার্ব বসবে। তো আগের নাউনটা যেহেতু আই ছিল এবং এর কারণে ভার্ব এম বসেছে। এবং এর পরের উদাহরণটা আমরা যদি দেখি দিস ইজ দ্য হাউস হুইচ, এই যে হুইচ রিলেটিভ প্রোনাউন, এরপরে ওয়াজ বসছে, কারণ কি আমাদের এর আগের যে নাউনটা ছিল এটা ছিল হাউস। তো হাউস যেহেতু সিঙ্গুলার বোঝাচ্ছে এই জন্য ভার্বও এখানে সিঙ্গুলার হয়েছে। আশা করি আমরা এই রুলসটি বুঝতে পেরেছি। এবার আমরা জানবো পরের রুলস অর্থাৎ 25 নম্বর রুলস সম্পর্কে। এই রুলসে বলা আছে যে কোনো বাক্যের প্রথম অংশ যদি পারফেক্ট থাকে তাহলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে। সেটা কখন? যদি বাক্যের মাঝে বিফোর থাকে। অর্থাৎ আমরা টেন্স শেখার সময় শিখেছিলাম এই বিফোর এবং আফটার নিয়ে আমাদের ঝামেলা হয়তো কখন কোন টেন্স হবে। তো সেইখানে বিফোর থাকলে প্রথম বাক্যটা হবে পাস্ট পারফেক্ট এবং পরের বাক্যটা হবে পাস্ট ইনডিফিনিট, অর্থাৎ বিফোরের আগে পাস্ট পারফেক্ট পরে পাস্ট ইনডিফিনিট, কিন্তু আফটারের তার বিপরীত, অর্থাৎ আফটার থাকলে প্রথমে পাস্ট ইনডিফিনিট তারপরে হচ্ছে পাস্ট পারফেক্ট। বা এখানে আমরা এই যে দুইটা বাক্য থাকবে, যেই বাক্যটার কাজ আগে সম্পন্ন হবে ওই বাক্যটা হবে পাস্ট পারফেক্ট, বাকি অংশটা হবে পাস্ট ইনডিফিনিট, এভাবেও বলতে পারি। যেমন আমরা উদাহরণ দেখি তাহলে রুলসগুলো ক্লিয়ার হবে আরও। আই হ্যাড কমপ্লিটেড মাই ওয়ার্ক বিফোর ইউ কেম, আপনি আসার পূর্বে আমি আমার কাজগুলো সম্পন্ন করেছি। তো এখানে আপনি আসার পূর্বে বলা আছে, অর্থাৎ সে আসার আগে আমি কাজ সম্পন্ন করছি, তারপরে সে আসছে। যেহেতু কাজটা আগে হয়েছে, আমার কাজটা আগে হয়েছে তারপর সে আসছে, এই জন্য আগের কাজ যেটা বোঝাচ্ছে ওই বাক্যটা হবে পাস্ট পারফেক্ট এবং পরের অংশ যেটা থাকবে বা পরে যেই কাজটা সম্পন্ন হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এই জন্য আমরা পাস্ট পারফেক্ট অনুযায়ী সাবজেক্ট, তারপরে হ্যাড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, তারপর অবজেক্ট বসিয়েছি। তো দ্বিতীয় রুলসটা আমরা দেখি, যেহেতু এখানে আফটার আছে তাহলে আমরা বলছিলাম আফটারের প্রথম অংশটা হবে পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। সেই অনুযায়ী আমরা দ্য স্টুডেন্ট সাবজেক্ট বসিয়েছি স্টুড আপ আফটার দ্য টিচার হ্যাড এন্টার্ড, অর্থাৎ শিক্ষক প্রবেশ করার পর ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। এই জন্য আমরা যেহেতু আগে আগে টিচার প্রবেশ করছে ক্লাসে, এই জন্য এই অংশটা হয়েছে পাস্ট পারফেক্ট এবং পরে স্টুডেন্টরা দাঁড়িয়েছে সম্মান দেওয়ার জন্য, এই জন্য হয়েছে এই অংশটা হয়েছে পাস্ট ইনডিফিনিট। তো আশা করি আমরা এই বিফোর এবং আফটারের রুলসটা বুঝতে পারছি। এরপরেও যদি ভিডিওতে কোনো রুলস বুঝতে না পারি আমরা কমেন্টে জানাবো। এরপর আমরা জানবো 26 নম্বর রুলস, অর্থাৎ প্রিপোজিশনের রাইট ফ্রম ভার্বের 26 নম্বর রুলসটা দেখতে পাচ্ছি যে কতগুলো ভার্ব আছে যাদের পরে অন্য আরেকটি ভার্ব ইউজ করতে হলে অবশ্যই ইনফিনিটিভ, এই যে ইনফিনিটিভ
যুক্ত করতে হবে, অর্থাৎ ইনফিনিটিভ মানে আমরা জানি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো আমরা এখানে এই ভার্বগুলো একটু দেখে নিই, যেমন এগ্রি, অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, আস্ক, অ্যাফোর্ড, ক্লেম, কনসার্ন, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হেসিটেট, হোপ, ইন্টেন্ট, লার্ন, ম্যানেজ, মিন, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, সিম, সাউন্ড, টেন্ট, টেস্ট, থ্রেটেন, ওয়েট, ওয়ান্ট, উইশ। অর্থাৎ এই যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পরে যদি আমরা বাক্যে এর অন্য আরও একটি ভার্ব বসাতে চাই তাহলে সেটা ইনফিনিটিভ করে বা ওই ভার্বটার আগে টু বসাতে হবে। যেমন আমরা উদাহরণে বসিয়েছি উই ডিমান্ড টু নো আওয়ার স্ট্যাটাস। তো এখানে যে ডিমান্ড ছিল আমাদের এখানে বক্সের মধ্যে বা ওই ভার্বগুলোর একটি, তো এখানে ডিমান্ড এই বাক্যেও আছে, এই জন্য আমরা পরে আরেকটা ভার্ব নো বসানোর জন্য আমাদের আগে টু বসিয়ে নিতে হয়েছে, যেটাকে আমরা বলি ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটা ছিল আমাদের 26 নাম্বার রুলস। এখন আমরা এই শব্দগুলো চাইলে 4টা করে যদি ভাগ করি তাহলে আমাদের মুখস্থ করতে সুবিধা হবে, কবিতার মতো 4টা করে ভাগ করে নিয়ে আমরা যদি মুখস্থ করি, মুখস্থ করতে সহজ হবে, অনেকদিন মনে থাকবে এবং আমরা এগুলো পরে রুলসে প্রয়োগ করতে পারবো। এই ভার্বগুলো যখন দেখবো এরপরে যদি কোনো ভার্ব বসাতে হয় ইনফিনিটিভ হিসেবে বসাবো। এরপরে আমরা জানবো 27 নাম্বার রুলস, এবং এই রুলসেও এটার মতো কিছু বলা আছে যে কিছু ভার্ব আছে যাদের পরে যদি আমরা আরও একটি ভার্ব ইউজ করতে চাই সেখানে আইনযুক্ত হবে, অর্থাৎ আইনযুক্ত ভার্ব বসাতে হবে। তো সেই ভার্বগুলো কি কি? সেই ভার্বগুলো হলো অ্যাডমিট, কিপ, অ্যাপ্রিসিয়েট, মেনশন, অ্যাভয়েড, মিস, ফিনিশ, পোস্টফোন, কমপ্লিট, কনসিডার, ডিলে, প্র্যাকটিস, কোয়াইট, রিকল, রিকমান্ড, রিগ্রেট, ডিনে, ডিসকাস, এনজয়, রিস্ক, স্টপ, সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড ইত্যাদি। তো এই যে ভার্বগুলো, অর্থাৎ এই ভার্বগুলো যদি কোনো বাক্যে থাকে তারপরে যদি আরও অন্য আরেকটা ভার্ব বসাতে চাই এটার পরেই একই বাক্যে, তাহলে অবশ্যই ওই ভার্বটাকে আইএনজি যুক্ত করে বসাতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বসাতে হবে। যেমন আমরা উদাহরণটা দেখি, উদাহরণটা বলা আছে হি ইজ কনসিডারিং। তো এখানে যে কনসিডারিং এরপরে নট আরও একটা ভার্ব গো বসাতে চাই, এটা আইএনজি যুক্ত করে বসেছি গোয়িং, এবং এই কনসিডারিং শব্দটা এই লিস্টে ছিল, এই কারণে আমরা এই রুলস অনুযায়ী করেছি। তো এটা ছিল আমাদের রাইট ফ্রম ভার্বের 27 নাম্বার রুলস। এরপর আমরা জানবো 28 নাম্বার রুলস সম্পর্কে। তো 28 নাম্বার রুলসে আমরা বলেছি যে অ্যাজ ডু অথবা অ্যাজ ইফের ব্যবহারগুলো সম্পর্কে। তো অ্যাজ ডু অথবা অ্যাজ ইফ যেটা আছে একটু খেয়াল রাখতে হবে, এটার অর্থ হচ্ছে যেন। এই অ্যাজ ডু অথবা অ্যাজ ইফের অর্থ হচ্ছে যেন। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে প্রথম অংশে, অর্থাৎ বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে অ্যাজ ডু বা অ্যাজ ইফের পরে যেটা হবে সেটা পাস্ট ইনডিফিনিট, এবং বাক্যের প্রথম অংশ অর্থাৎ প্রথম বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। এই ছিল দুইটা রুলস। এই দুইটা রুলস সাধারণত আমরা অ্যাজ ডু বা অ্যাজ ইফে ব্যবহার করে থাকি। যেমন আমরা উদাহরণ যদি টানি তাহলে বুঝতে পারবো। যেমন এখানে হি কামস, তো এখানে যেহেতু ভার্বের সাথে অ্যাজ বিএস আছে তার মানে এই অংশটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, এরপর আমরা অ্যাজ ইফ বসিয়েছি তাহলে পরের অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। হি কিল্ড মি, অর্থাৎ হি সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট করে আমরা এইভাবে বসিয়েছি। তো এই বাক্যে আমরা যেটা দেখতে পেলাম যে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট ছিল এবং বাক্যের পরের অংশ পাস্ট ইনডিফিনিট ছিল, কারণ হচ্ছে মাঝে আমরা অ্যাজ ইফ দিয়ে দুটো বাক্যকে যুক্ত করেছিলাম। এই কারণে আমাদের প্রথম অংশ ছিল প্রেজেন্ট ইনডিফিনিট এবং শেষ অংশ সেই নিয়ম অনুযায়ী পাস্ট ইনডিফিনিট করা হয়েছে। আমরা যদি টেন্স না বুঝি তাহলে এই ভিডিওর আইকনে টেন্স দেওয়া থাকবে, এবং আমরা জিরান্ড, ইনফিনিটিভ পার্টিসিপল যদি এগুলো না বুঝি বা নাম্বার পার্সন না বুঝি তাহলে আমরা এই ভিডিওর উপরে যে আইকনটা দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করলে ভিডিওগুলো পাবো এবং সেখান থেকে আমরা ওগুলো শিখে নিব। এর পরের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে ওইটার মতোই, ওই যে অ্যাজ দো বা অ্যাজ ইফের মতোই, যেটা হচ্ছে লেস্ট, অর্থাৎ এই লেস্টেরও সেম নিয়ম, যে ফার্স্ট সেন্টেন্সে লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। অর্থাৎ কোনো সেন্টেন্সের মাঝে যদি লেস্ট থাকে এবং এটা দ্বারা দুইটা সেন্টেন্স যখন যুক্ত করা হয় প্রথম সেন্টেন্সটা তো বসবে, এরপরে আমরা বসাবো সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট, যে কোনো একটা বসালে আমরা পারবো। যেমন আমরা উদাহরণ দেখি, গো দেয়ার, লেস্ট
তো যেহেতু লেস্ট বসিয়েছি এরপরে আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপরে শুড অথবা মাইট যেটাই বসাইতে পারি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে আমরা অবজেক্ট বসিয়ে দিয়েছি। তো এ ছিল আমাদের রুলসটা এবং সেই অনুযায়ী আমরা করছি, অর্থাৎ গো দেয়ার লেস্ট ইউ শুড অথবা মাইট মিস দ্য ট্রেন, যে সেইখানে যাও এই ভয়ে যে সেইখানে যাও নয়তো তুমি ট্রেনটা মিস করবে। তারপর রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম, অথবা আমরা বলতে পারতাম ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। এখানেও এটার অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে পড়ো যাতে পরীক্ষায় ফেল না করো। তো পাছে ভয় হয় বা যাতে কিছু না ঘটে, দুর্ঘটনা বা কোনো কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, ওই ভয়ের কারণে আমরা বা ওই ধরনের শব্দ বোঝাতে আমরা লেস্ট ইউজ করে থাকি। এবং লেস্টের পরে অবশ্যই সাবজেক্ট বসাতে হবে, মাইট অথবা শুড বসাতে হবে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। এ ছিল আমাদের 29 নাম্বার রুলস। এবং আজকের এই ভিডিওর জন্য আমরা এখন জানবো সর্বশেষ অর্থাৎ 30 নাম্বার রুলসটি, এবং এর পরের ভিডিওতে আমরা এগুলোর প্র্যাকটিস কীভাবে করতে হয়, বিভিন্ন বোর্ড কোশ্চেনে বিভিন্ন ভার্সিটির পরীক্ষায় কোথায় কোন রুলসগুলো ব্যবহার করা হয়েছে সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব এবং এই রুলসগুলো প্র্যাকটিস করব। তো 30 নাম্বার রুলসে বলা আছে যে ইফের ব্যবহার, আমরা ইফের 3টা ব্যবহার দেখব এখন। ইফের ব্যবহারের প্রথম যে ব্যবহারটা সেটা হচ্ছে ইফ যুক্ত বাক্যে আমাদের প্রায় অনেকের কনফিউশন হয়, সেই কনফিউশনটা যেন না হয় এজন্য আমরা 3টা রুলস আলাদা আলাদা দেখিয়েছি। প্রথম রুলসে বলা আছে ইফ, এরপরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অর্থাৎ ইফ যুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে কমার পরে যে বাক্যটা থাকবে সেটা ফিউচার ইনডিফিনিট হবে। আমরা এখানে উদাহরণে দেখি, যেমন ইফ হি ইনভাইটস আস, যদি সে আমাদের নিমন্ত্রণ করে বা আমন্ত্রণ করে, উই শ্যাল গো দেয়ার, আমরা সেখানে যাব। তো এখানে এই যে ইনভাইটস ভার্বের সাথে এসবিএস, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং শ্যাল গো অর্থাৎ শ্যাল উইল ফিউচার টেন্সে বসে বা ফিউচার ইনডিফিনিটে বসে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। অর্থাৎ আমরা এটাই বুঝলাম যে এই অংশটা আমরা বসিয়েছি প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু দেখতে পাচ্ছি, তাহলে পরের অংশটা আমরা সলভ করছি ফিউচার ইনডিফিনিট দিয়ে। ঠিক তেমনিভাবে পরের রুলসে বলা আছে ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট যদি থাকে তাহলে পরের অংশটা আমরা কিভাবে করব যদি দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে পরের অংশটা করতে হলে আমাদের ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট যদি থাকে পরের অংশটা আমাদের করতে হবে সাবজেক্ট প্লাস মাইট অথবা কুড অথবা উড অথবা শুড, এই 4টার যে কোনো একটা যদি আমরা বসিয়ে দিই তাহলে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস মাইট কুড উড অথবা শুড, আর এগুলো যেহেতু মডাল ভার্ব এই জন্য আমাদের ভার্বের বেস ফর্ম বসবে। আর আমরা বলেছিলাম যে মডাল অক্সিলারির পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, কিন্তু মডাল অক্সিলারির পরে যদি বি থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এবং মডাল অক্সিলারি কোনগুলো এগুলো যদি না চিনি তাহলে এই ভিডিওর আইকনে একটা ভিডিও দেওয়া থাকবে বা সেখানে ক্লিক করলে আমরা মডাল অক্সিলারির সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। এই জন্য আমরা এখানে এভাবে বসিয়েছি এবং উদাহরণটা ছিল এরকম। উদাহরণটা যদি আমরা দেখি তাহলে আশা করি আরেকটু ক্লিয়ার হতে পারে। যেমন বলা আছে ইফ দে স্টাডিড হার্ড, যদি তারা কঠোর পরিশ্রম করে, তাহলে এখানে স্টাডিড ভার্বের পাস্ট ফর্ম মানে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী বসাতে হবে সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা সেই অনুযায়ী বসিয়েছি ইফ দে স্টাডিড হার্ড দে উড পাস ইন দ্য এক্সাম, যদি তারা কঠোর পরিশ্রম করতো তারা পরীক্ষায় পাস করতো। তারপরে আমরা এটার 3টা টেকনিক ছিল, 2টা টেকনিক দেখলাম, এখন আমরা এটার তৃতীয় টেকনিকটা একটু দেখে নেই। তো তৃতীয় টেকনিকটা ছিল এরকম, সি নাম্বার টেকনিক। এটা বলা ছিল যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকলে পরের অংশটা সাবজেক্ট প্লাস উই, এটার মধ্যে মাইট কুড শুড অথবা যেটাই থাকা মানে মাইট কুড উড অথবা শুড এই 4টার যে কোনো একটা বসাতে পারতাম এবং এরপরে হ্যাভ বসাতে হতো। আর আমরা জানি হ্যাভের পরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তো সেই অনুযায়ী আমরা আগে দেখে নিই যে ইফ দে হ্যাড ওয়ার্কড হার্ড, তো এখানে দেখতে পাচ্ছি এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই আমরা পরের অংশটা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে উড কুড শুড মাইট যে কোনো একটা বসাবো, এরপরে হ্যাভ বসাবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট। আমরা বলি ইফ দে হ্যাড ওয়ার্কড হার্ড, যদি তারা কঠোর পরিশ্রম করে থাকতো, দে উড হ্যাভ ডেভেলপড ইন লাইফ, তারা জীবনে উন্নতি করে থাকতো, এরকমটাই বোঝায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিওর আলোচনা এবং পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই বলেছিলাম যে এই 3টা ভিডিওতে যে যা যা শিখেছি এগুলো প্র্যাকটিস করব এক্সাম্পলের মাধ্যমে।
তো ওই ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। যে যেখানে আছো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।